শেখ হাসিনার গণহত্যার তদন্ত রিপোর্ট 17 ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। সাবেক মন্ত্রী, বিচারপতি, আমলাসহ 13 জনকে উপস্থাপন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে 4 বছরের কম। জনগণ ও রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার বাদ দিয়ে নির্বাচন, জানিয়েছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ বিএনপি। সন্দেহ বাড়ছে মানুষের, বলেছেন মির্জা ফখরুল। 2017 সাল থেকে ইসলামী ব্যাংকের 80% ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। 3 মাসে নতুন আমানত 4,972 কোটি টাকা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক 9 মন্ত্রী সহ মোট 13 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রীদের। অন্য মামলায় রিমান্ডে থাকায় হাজির করা হয়নি সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে। ন্যায় বিচারের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। রিপোর্ট করছেন এস এম ফয়েজ। ভাগ্যের কি নির্মম পরিহাস! আইন করে যে ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের সাজা বাস্তবায়ন করা হয়েছিল, আওয়ামী লীগের তৈরি সেই একই আইনে একই ট্রাইব্যুনালে এবার বিচারের জন্য তোলা হলো সাবেক প্রভাবশালী মন্ত্রীদের। জুলাই আগস্ট গণহত্যার প্রথম আসামি হিসেবে ট্রাইব্যুনালে পা পড়ে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর, এরপর সাবেক মন্ত্রী দীপু মনির। পরে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, মেনন, ইনু, সাবেক প্রতিমন্ত্রী পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই এলাহী এবং সাবেক বিচারপতি মানিক। এমন দিনে সাক্ষী হতে আদালতে দেখা যায় মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকেও। আমি আজকে ইতিহাসের একটি অংশ হয়ে গেলাম। যে ট্রাইব্যুনালে বসে নিরীহ নির্দোষ মানুষদেরকে অন্যায় আদেশের মাধ্যমে হত্যা করা হয়েছিল, আজকে সেই ট্রাইব্যুনালে আমি এসেছি এটা দেখার জন্য যে কিভাবে ন্যায় প্রতিষ্ঠিত হয়। আর এখানে তো আপনি বলছেন আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা, আমি তাদেরকে আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা বলছি না, এরা আওয়ামী লীগের হ্যাভিওয়েট সন্ত্রাসী। শুনানির শুরুতে ট্রাইব্যুনালে জানতে চান শেখ হাসিনা কোথায়। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, যথাযথ প্রক্রিয়ায় তাকে ফেরানোর প্রক্রিয়া চলছে, ইন্টারপোলের কাজও চলমান। আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেফতার করা হয়। পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে, যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে, এটা আমরা আদালতের কাছে জানিয়েছি। এখানে আজকে উপস্থিত হয়েছেন যে 13 জন, তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছাড়া কোনো অভিযোগ আছে কিনা? হ্যাঁ, মোটা দাগে তারা প্রত্যেকেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত, কারণ তারা নির্দেশ দিয়েছেন, পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন, সরাসরিও জড়িত ছিলেন, কমপ্লিসিট করেছেন। স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন। ট্রাইব্যুনালকে তিনি বলেন, শেখ হাসিনা ছিল জুলাই আগস্ট গণহত্যার কেন্দ্রবিন্দু, বাকিরা ছিল সহযোগী। ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন, তারা যদি শিক্ষা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের আমলের 13 জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছে। আসামিদের সঙ্গে আইনজীবী ও স্বজনদের দেখা করার অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল। আমরা যদি এলিগেশনের কপি না পাই তাহলে আমরা কিভাবে ডিফেন্ড করব? এই ডিফেন্ড করার জন্য আমাদের নির্দোষিতা প্রমাণের জন্য বিধি 9(3) অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল, যে হ্যাঁ, আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার
কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি। বিচারিক কার্যক্রম শুরু হওয়ায় ট্রাইব্যুনাল এলাকায় ছিল কয়েক স্তরের নিরাপত্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য তৈরি করা হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালেই বিচার হচ্ছে জুলাই আগস্ট গণহত্যার, যেখানে আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রভাবশালী মন্ত্রীরা এবং তার আমলের পুলিশ, আমলা ও সচিবেরা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 এর ফাঁকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সংস্কার কাজ, সরকারের মেয়াদ, নির্বাচন সহ বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, পুরো সরকার ব্যবস্থা সংস্কার হচ্ছে, এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে, তবে জনগণ ও রাজনৈতিক দলগুলো সংস্কার বাদ দিয়ে নির্বাচন চাইলে তাই করা হবে। সরকারের মেয়াদ নিয়ে এক প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, সাধারণত নিয়মিত সরকারের মেয়াদ 5 বছর হয়। মানুষ সরকারের মেয়াদ আরও কম চায়, এটি 4 বছর করার চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ আরও কম হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়া চলছে, দোষী সাব্যস্ত হলে হাসিনার প্রত্যাবর্তন চাওয়া হবে। আমরা স্থায়ী সরকার নই, নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর কম হওয়া উচিত। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। যদি রাজনৈতিক দলগুলো চায় সংস্কারের প্রয়োজন নেই, নির্বাচনের প্রয়োজন, তাহলে সেটিই করা হবে। প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ হয়েছে বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে বলেও মনে করেন তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো ম্যান্ডেট নেই। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন দিতে দেরি করলে মানুষ সন্দেহ করবে। বিএনপি ক্ষমতায় আসুক না আসুক, নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে বলেও মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি এই সরকারকে এখনো সমর্থন দিচ্ছে, কোনো বাধাই দিচ্ছে না। সচিবালয়ে ফ্যাসিবাদের দোসরদের বসিয়ে সংস্কার করতে পারবে না বলেও মনে করেন তিনি। কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা 100 দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে। আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। সংস্কার আমরা চাই না, শুধু আমরা শুরু করেছি, আমরাই সংস্কার অবশ্যই চাই এবং সংস্কার আমরা করব। আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যান। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ বা কৌশল নেই। অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রম নিয়ে সকালে এক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে টিআইবি, যেখানে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতীয় দিবস পালন না করার সিদ্ধান্তের সমালোচনা করেছে টিআইবি। বাজার নিয়ন্ত্রণে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি, সিন্ডিকেট রয়ে গেছে বলেও উঠে এসেছে টিআইবির পর্যবেক্ষণ প্রতিবেদনে। এছাড়া বাংলাদেশকে নিয়ে বিতর্কিত উপস্থাপন ও শেখ হাসিনা সহ অন্য আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। দ্রব্যমূল্যের ক্ষেত্রে, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি। ভূমিকা ছিল, প্রয়াস ছিল, এখনো আছে, অব্যাহত আছে, কিন্তু সেটি সুফল হয়নি। কারণ এই যে বাজার নিয়ন্ত্রণের বিষয়টি বাজার জাতের হাতে, সেই সিন্ডিকেট যেভাবেই বলি না কেন, সেটা কিন্তু অত্যন্ত গভীরে, এবং সিন্ডিকেটের রাজনৈতিক চরিত্র সবসময় থাকে, কিন্তু সেই রাজনৈতিক চরিত্রটা কিন্তু আবার চট করে পালাবদল হয়। সেই কারণে কিন্তু একটা ব্যক্তির পরিবর্তনের সাথে সাথে এই ধরনের ক্ষেত্রে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, সুফল জনগণের কাছে পৌঁছানো কঠিন হয়।
গণমাধ্যম, স্থানীয় সরকার, স্বাস্থ্য খাত, শ্রম ও নারী বিষয়ক সংস্কারের জন্য আলাদা আলাদা 5টি সংস্কার কমিশন গঠন করেছে সরকার। সোমবার এই 5টি সংস্কার কমিশনের জন্য প্রজ্ঞাপন জারির কথা জানানো হয়। সিনিয়র সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে 11 সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে গঠন করা হয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করা হয়েছে ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক AK আজাদ খানকে প্রধান করে। বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আর নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হককে প্রধান করে। কমিশন প্রধান ও সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন বা সম্মানী ও সুযোগ সুবিধা পাবেন। তবে কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ সুবিধা নিতে না চাইলে প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন। কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথ্য উপাত্ত দিয়ে কমিশনকে সহযোগিতা করবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, 2017 সাল থেকে ইসলামী ব্যাংক থেকে মোট ঋণের 80% ঋণ নিয়ে গেছে এস আলম গ্রুপ। দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে সাপোর্ট দেবে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ জানিয়েছেন, গত 3 মাসে ব্যাংকটিতে নতুন আমানত এসেছে 4,972 কোটি টাকা। সোমবার বাংলাদেশ ব্যাংক ভবনে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও জানান, কোনো প্রতিষ্ঠান বন্ধ হোক তা সরকার চায় না, কারণ প্রতিষ্ঠানের সাথে অনেক ব্যক্তির কর্মসংস্থান যুক্ত। ব্যাংকিং খাতকে পুরোপুরি ঠিক করতে কিছুটা সময়ের প্রয়োজন জানিয়ে ডক্টর আহসান এইচ মনসুর বলেন, কেন্দ্রীয় ব্যাংক জনপ্রিয় পদক্ষেপ না নিয়ে সঠিক নীতিতে এগুচ্ছে। এ সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, আগের শেয়ার হোল্ডারদের ফেরাতে উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। এরই অংশ হিসাবে আগামী ডিসেম্বরে সৌদি আরব যাবেন ব্যাংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধি। টেক ওভারের পর থেকে প্রায় 80% লেন্ডিং তারাই নিয়েছে, বিভিন্ন নামে, বেনামে, ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি। তো এটার যে একটা বিশাল ক্ষতি, সেটা তো একদিনে কাটিয়ে ওঠা সম্ভব না। সবগুলো ব্যাংক যদি অ্যাড করি 11টা ব্যাংকের মধ্যে, ইসলামী ব্যাংক একদিকে, অন্য সবগুলো যোগফল করলেও সমান হবে না অ্যাসেট সাইজের দিক থেকে। কাজে গুরুত্বপূর্ণ সেইভাবেই 50%-এর বেশি মানে প্রবলেম অ্যাড্রেসড হয়ে যাচ্ছে যদি ইসলামী ব্যাংককে আমরা অ্যাড্রেস করতে পারি। তো গুড নিউজটা হচ্ছে যে ইসলামী ব্যাংক ইজ ভার্চুয়ালি আউট অফ দ্য উডস। বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস কোনো দলের নয়, সবার জন্য। দিবসটি যেন ভালোভাবে পালন করা যায়, কোনো দুর্ঘটনা যেন না ঘটে, এজন্য সরকার সতর্ক। 16 ডিসেম্বর ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না। বলেন, অনেক সময় এক এক জায়গায় এক এক রঙের পতাকা টানানো হয়, এটি যেন না হয় সেদিকে খেয়াল রাখা হবে। আওয়ামী লীগ নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য তোলা হয়েছে, সেখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। পাকিস্তানের জাহাজ আসা নিয়ে ভারতের মিডিয়ায় অপতথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আহ্বান জানান দেশের মিডিয়ায় সঠিক তথ্য তুলে ধরার। পাকিস্তান থেকে কি এসেছে তা মঙ্গলবার দেখতে যাবার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্ডিয়ান মিডিয়া অনেক কিছু বলে, আপনারাও বলেন, সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করে দেন, হয়তো ইন্ডিয়ান মিডিয়া এক সময় বন্ধ হয়ে যাবে। আপনারা তো জানেন, আপনারা জানেন না ভাই এই কথা কাছে, আপনারা সব জানেন। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর মহাখালীর রেলগেট, সড়ক ও এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা মিছিল করে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সেতু ভবন, আমতলী মোড় ও মহাখালী মোড় অবরোধ করেন। এতে করে ঢাকা বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা মহাখালী রেলগেটও অবরোধ করে রেখেছে, ফলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাদের আরেকটি গ্রুপ এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও অবরোধ করে রেখেছেন। আন্দোলনকারীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের জন্য তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবি করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা। দর্শক, তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি কথা বলছি তার সাথে। জিয়া, অবরোধের সবশেষ কি খবর আছে আপনার কাছে?
ধন্যবাদ মিথিলা। এই মুহূর্তে আমার অবস্থান হচ্ছে তেজগাঁ ৭ রাস্তা মোড়। আপনি ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু পুরো গাড়ি একদম জমে আছে বলা যায়। ধীরে ধীরে গাড়িগুলো এখন চলছে। আপনি জানেন যে আজকে 11টার পর অর্থাৎ 11:30 থেকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের সেই কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন শুরু করেছে। তারা প্রথমে একটা মিছিল নিয়ে আমতলিতে চলে আসে এবং 12:15টার দিক থেকে তারা সড়ক অবরোধ করে, পাশাপাশি রেলপথও অবরোধ করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এখন তাদের সেই অবস্থান মহাখালীতে রয়েছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে তারা দুটি রেলপথ অবরোধ করে রাখে এবং আন্তনগর দুটি ট্রেন তারা সেখানে তাদের অবরোধের মুখে পড়ে এবং সেই ট্রেনগুলো তারা আটকে দেয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে এবং সেখানে বেশ কয়েকজন যাত্রী আহতের ঘটনা ঘটেছে। এবং শিক্ষার্থীরা তারা যে দাবি করছে যে তাদের যে কলেজ, সেই কলেজকে অতি সত্ত্বর বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের যে দাবি সেটাতে তারা বহাল রয়েছে এবং তাদের এই পূর্ব ঘোষিত তাদের কর্মসূচি ছিল এবং তারা আজকে এই কর্মসূচির নাম দিয়েছিল বারাসাত ব্যারিকেড টু মহাখালী। এখন পর্যন্ত তাদের সেই কর্মসূচি, তাদের আন্দোলন অব্যাহত রয়েছে এবং তাদের এই কর্মসূচি ঘিরে কিন্তু এই ৭ রাস্তা যে সড়ক সেখানে যানজটের পাশাপাশি বনানী, কাকুলি, এমনকি ফার্মগেট এলাকা এবং আশপাশের এলাকা এই যানজট ছড়িয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ এবং রাস্তায় শত শত গাড়ি কিন্তু আটকে রয়েছে। তবে শিক্ষার্থীরা এখনো মহাখালীতে অবস্থান করছেন। তাদের যে অবরোধ কর্মসূচি, সড়ক এবং রেলপথ আটকে দিয়ে যে কর্মসূচি, তাদের সেই কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। মিথিলা। জিয়া, আপনাকে ধন্যবাদ। অবরোধের সবশেষ খবর জানাচ্ছিলেন জিয়া খান। বকেয়া বেতনের দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গাজীপুর মহানগরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। একই এলাকার ডরিন গার্মেন্টসের শ্রমিকরাও তাদের কারখানা খোলার দাবিতে রাস্তা অবরোধ করে রাখে। দুই কারখানার শ্রমিকদের হামলার আশঙ্কায় আশেপাশের আইরিশ, অকোটেক্স, তুরাক সহ প্রায় ৮ থেকে 10টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। অক্টোবরের বেতনের দাবিতে বেক্সিমকো এবং কারখানা খোলার দাবিতে ডরিন অ্যাপারেলসের শ্রমিকরা গাজীপুরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে। সোমবার সকাল 9টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে মানুষ। পুলিশ ও কারখানা শ্রমিকরা জানান, সালমান এফ রহমানকে গ্রেফতারের পর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময় পরিশোধ করতে পারছে না। কিছুদিন বন্ধ থাকার পর আজ ডরিন কারখানাটি খোলার কথা থাকলেও খোলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শেখ হাসিনার গণহত্যার তদন্ত রিপোর্ট 17 ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। সাবেক মন্ত্রী, বিচারপতি আমলা সহ 13 জনকে উপস্থাপন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে 4 বছরের কম। জনগণ ও রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার বাদ দিয়ে নির্বাচন, জানিয়েছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ বিএনপি। সন্দেহ বাড়ছে মানুষের, বলেছেন মির্জা ফখরুল। 2017 সাল থেকে ইসলামী ব্যাংকের 80% ঋণ নিয়েছে এসালম গ্রুপ। 3 মাসে নতুন আমানত 4,972 কোটি টাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।